ফিরে আসা দ্বিতীয় পর্ব পরবর্তী অংশ। আজ সকালে আমি আর মেজর চ্যাটার্জি সুইমিং পুলের ধারে এসে বসেছি। আমি পুল সাইড চেয়ারে, মেজর তার হুইল চেয়ারে। একজন আর্দালি এসে জুস দিয়ে গেল। গ্লাসে চুমুক দিতে দিতে মেজর আমাকে জিজ্ঞেস করল, গীতাঞ্জলি, ডু ইউ নো সুইমিং? হেসে মাথা নাড়লাম, অর্থাৎ জানি। বুকের ভিতর হঠাৎ এক অদ্ভুত শিহরণ খেলে গেল। মনে পড়ে গেল সেদিনের কথা। সেদিনও সে আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি সুইমিং জানো? আমি সুইমিং জানি শুনে আমাকে নিয়ে বেরিয়ে সুইম স্যুট কিনে নিয়ে এসেছিল। আমরা দুজনে অনেকক্ষণ একসাথে সুইমিং করেছিলাম। মেজর আমার প্রশংসা করেছিল। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। টমের আওয়াজ শুনে দেখি টম সুইমিং পুলের ধারে দৌড়াদৌড়ি করছে। পাশে মানুষটার দিকে তাকালাম। উদাসীন দুই চোখে টমের দিকে চেয়ে আছে। আমার দিকে ফিরে বলল, ইউ নো গীতাঞ্জলি, আমার সুইমিং করতে খুব ভালো লাগে। একটু থেমে অস্ফুট গলায় বলল, আবার কবে জলে নামতে পারবো জানি না। তার গলায় হতাশা। আমি কি বলবো জানি না। তার হাতের উপর আমার হাতটা রাখলাম। মেজর দ্রুত নিজেকে সামলে নিয়ে হেসে বলল, হোপ ভেরি সুন। আমি মৃদু হাসলাম। হঠাৎ মালির চিৎকারে চমকে উঠলাম। দেখলাম পুলের ওই ধারে লাফালাফি করতে গিয়ে টম জলে পড়ে গেছে। জলে পড়ে ছোট্ট টম নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। আমার বুকের ভিতর তীব্র কষ্ট। আমি আর এক মুহূর্ত দেরি না করে জলে লাফিয়ে পড়লাম। দ্রুত বেগে সাঁতার কেটে পুলের এদিকে এসে টমকে বুকের ভিতর তুলে নিলাম। টমের বুকটা থরথর করে কাঁপছে, আমারও। টমকে বুকে করে সাঁতার কেটে এদিকে চলে এলাম। মেজর চ্যাটার্জি হুইল চেয়ারটা জলের একদম ধারে নিয়ে এসেছে। হাত বাড়িয়ে আমাকে জল থেকে উঠতে সাহায্য করল। আমি জল থেকে উঠে এলাম। আমার পরনের পোশাকটা জলে ভিজে গেছে। তার মুগ্ধ দুই চোখ আমায় দেখছে। গ্রেট জব গীতাঞ্জলি। একটু থেমে আবার বলল, আই মাস্ট সে ইউ আর এ ভেরি গুড সুইমার। হাত বাড়িয়ে টমকে আমার কোল থেকে নিয়ে নিল। নিজের গা থেকে শলটা খুলে আমার দিকে এগিয়ে দিল। গো অ্যান্ড চেঞ্জ, ঠান্ডা লেগে যাবে। আমি শলটা গায়ে জড়িয়ে বাড়ির ভিতর চলে এলাম। জানি তার দুই চোখ আমাকেই অনুসরণ করছে। বুকের ভিতর কোথাও যেন একটা ভালো লাগার মিষ্টি আমেজ অনুভব করলাম। গাড়ি থেকে নামতে নামতে শুনলাম ড্রয়িং রুমে কোনো একটি নারী কণ্ঠ বেশ জোরে কথা বলছে, হাসছে। মেজরের গলাও শোনা যাচ্ছে। আমি একটু বেরিয়েছিলাম। আমার কলেজের বান্ধবী অনুরাধার মেয়ের আজ অন্নপ্রাশন ছিল। অনুরাধা ওর হাজবেন্ডকে নিয়ে এসেছিল আমাদের নেমন্তন্ন করতে। আমাদের সবাইকে নেমন্তন্ন করেছিল। মেজর চ্যাটার্জি যেতে পারল না তার শারীরিক অসুবিধার জন্য। শাশুড়ি মায়ের এনজিওতে একটা কাজ ছিল। অগত্যা আমাকে একাই যেতে হলো। গাড়ি থেকে নেমে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। মেয়েটির গলা যেন চেনা চেনা লাগছে। ড্রয়িং রুমে ঢুকে ভীষণ অবাক হয়ে গেলাম। ঈশিতা মেজর চ্যাটার্জির হুইল চেয়ারের পাশে বসে আছে। পরনে জিন্স আর কোট। শাশুড়ি মা এদিকে সোফায় বসে আছেন। ঈশিতাকে দেখেই নিজের অজান্তে একটা না ভালো লাগার অনুভূতি আমাকে ছুঁয়ে গেল। আমাকে দেখেই মেজর খুশি হয়ে বলল, এসো গীতাঞ্জলি, তোমাকে আলাপ করিয়ে দিই। শি ইজ ঈশিতা, মাই চাইল্ডহুড ফ্রেন্ড। তারপর ঈশিতার দিকে ফিরে বলল, ঈশিতা, মিট মাই ওয়াইফ গীতাঞ্জলি। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কি বলবো বুঝতে পারছি না। মেজর চ্যাটার্জি গত 3 মাসের সব কথা ভুলে গেছে, সেটা আমি জানি।
কিন্তু সেটা ঈশিতা জানুক আমি চাইনি। ঈশিতা অত্যন্ত অবাক বিস্ময়ে মেজরের দিকে তাকিয়ে বলল, মেজর, হোয়াটস রং উইথ ইউ? আমি তোমার ওয়াইফকে চিনি। লাস্ট টাইম উই মেট। ইউ মেট? অস্ফুটে পড়ল মেজর। তার অসহায় দুই চোখ আমার মুখের উপর। আমি পরিস্থিতিটা সামলানোর জন্য বললাম, হ্যালো ঈশিতা, কেমন আছো? আমার শাশুড়ি মাও একটু অপ্রস্তুত হয়ে পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করলেন। ঈশিতা, কি খাবে বলো? ঈশিতা কিন্তু কোনো কথার উত্তর না দিয়ে মেজরের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করল, মেজর, হোয়াটস রং উইথ ইউ? মেজর চ্যাটার্জি কিছু বলার আগেই আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করে বললেন, নাথিং সিরিয়াস। আসলে মাথায় আঘাত লাগায় বিক্রম কিছু কিছু কথা ভুলে গেছে। মানুষটার অসহায় মুখে অব্যক্ত যন্ত্রণা। আস্তে করে বলল, ইউ নো ঈশিতা, আই ডোন্ট ইভেন রিমেম্বার দ্যাট আই গট ম্যারিড। পলকের জন্য ঈশিতার দুই চোখে যেন খুশির ঝলক দেখলাম। ইউ মিন ইউ ডোন্ট রিমেম্বার গীতাঞ্জলি, ইয়োর ওয়াইফ? ঈশিতার গলায় দারুণ খুশি। আই ডোন্ট, অস্ফুটে বলল মেজর। ঈশিতা আমার দিকে তাকালো, দু চোখে জয়ের উল্লাস। গীতাঞ্জলি, মে আই হ্যাভ আ কাপ অফ কফি প্লিজ? ঈশিতার কণ্ঠস্বরে পরম সন্তোষ। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। বুকের ভিতর লজ্জা মেশানো নিদারুণ কষ্ট, হেরে যাওয়ার অপমান। মেজর চ্যাটার্জি যে আমাকে ভুলে গেছে, ঈশিতার কাছ থেকে সেটা আমি ভীষণভাবে লুকোতে চেয়েছিলাম। কেন চেয়েছিলাম তা স্পষ্ট করে বলতে পারবো না, কিন্তু মনে প্রাণে চেয়েছিলাম, পারলাম না। কিচেনে কফি আর স্ন্যাক্সের কথা বলে আমি ফিরে এলাম। ঘরে ঢুকে দেখি ঈশিতা উচ্ছ্বসিত কণ্ঠে মেজরের সঙ্গে গল্প করছে। ঈশিতার গলায় দারুণ উচ্ছ্বাস। মেজর আমাকে ভুলে গেছে, এত আনন্দ ঈশিতা যেন আর চেপে রাখতে পারছে না। ওর গলার উচ্ছ্বাসে তা প্রকাশ পাচ্ছে। মেজরও খুব আনন্দের সঙ্গে তার ছোটবেলার বন্ধুর সঙ্গে গল্প করছে। তার গলায় খুশি। ওরা নিজেদের পুরনো দিনের গল্পে মত্ত। একজন আর্দালি এসে কফি আর ফিশ ফ্রাই দিয়ে গেল। আমি সবাইকে কফির কাপ এগিয়ে দিলাম। আমার শাশুড়ি মা কফি খেয়ে ভিতরে চলে গেলেন। মেজর আর ঈশিতা গল্প করছে। ঈশিতা খুব কথা বলে। আমি চুপ করে ওদের কথা শুনছি। যথারীতি ঈশিতা আমাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছে। ঈশিতা আরো অনেকক্ষণ বসল। এ বাড়িতে সবাই 9টার মধ্যে ডিনার করে নেয়। ঈশিতা 9:45 নাগাদ উঠল। মেজর ড্রয়িং রুমের দরজা থেকে ঈশিতাকে গুড বাই করে দিল। আমি ঈশিতাকে ওর গাড়ি অবধি এগিয়ে দিলাম। গাড়িতে বসে দরজাটা লাগানোর আগে ঈশিতা আমার দিকে তাকিয়ে বিদ্রুপের গলায় বলল, আই এম সো সরি ফর ইউ গীতাঞ্জলি, বিক্রম তোমাকে ভুলে গেছে। একটু থেমে আবার বলল, বিক্রম ওর বিয়ের কথা ভুলে গেছে, তোমাকে ভুলে গেছে। আমাকে কিন্তু বিক্রমের সম্পূর্ণ মনে আছে, কারণ বিক্রমের সঙ্গে আমার সম্পর্ক তোমার মতো মাত্র কিছুদিনের নয়, অনেক বছরের, অনেক গভীর। থামল। কুৎসিত একটা হাসি হেসে আবার বলল, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। সশব্দে গাড়ির দরজাটা বন্ধ করে দিল। ধুলো উড়িয়ে বেরিয়ে গেল ঈশিতার গাড়ি। আমি দাঁড়িয়ে রইলাম, নির্বাক, নিশ্চুপ, ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে। আজকাল ঈশিতার ঘন ঘন আসা যাওয়া শুরু হয়েছে। ঈশিতা এলে মেজর চ্যাটার্জিও খুশি হয়। দুজনে মিলে অনেকক্ষণ গল্প করে। হাসি ঠাট্টা গল্পে মেতে ওঠে দুজনে। সেই ছোটবেলার গল্প, স্কুলের গল্প, পুরনো বন্ধু বান্ধবদের গল্প। আমার বুকের ভিতর কোথাও একটা কষ্ট হয়,
নাম না জানা একটা কষ্ট। মেজেরও যেন ঈশিতার সঙ্গে গল্প করতে, পুরনো দিনের স্মৃতিচারণ করতে আনন্দ পায়। পুরনো দিনের স্মৃতিচারণের মধ্যে দিয়ে আজকের স্মৃতিভ্রংশের দুঃখটাকে যেন ভুলে থাকতে চায়। আমিও তার খুশিতে খুশি হওয়ার চেষ্টা করি, কিন্তু পারি কি? মেজর বিক্রমজিৎ চ্যাটার্জি আমার ভালো লাগার মানুষ, যাকে মন প্রাণ হৃদয় দিয়ে বসে আছি সেই কত কাল ধরে, কিন্তু তার খুব কাছে আজও পৌঁছতে পারিনি। আমাদের বিয়ের পর প্রথম রাতে, আমাদের ফুলশয্যা রাতে, সে আমার কাছে সময় চেয়ে নিয়েছিল। সময়, আমার খুব কাছে আসার সময়। তারপর খুব ধীরে ধীরে, অত্যন্ত সন্তর্পণে সে একটু একটু করে আমার কাছে এগিয়ে এসেছিল। আর যেদিন সে সব ব্যবধান, সব দূরত্ব মিটিয়ে দিয়ে আমার খুব কাছে আসতে চেয়েছিল, সেদিনই ভাগ্যের নিষ্ঠুর পরিহাস তাকে আমার থেকে অনেক অনেক দূরে সরিয়ে দিয়েছিল। পাকিস্তানি সৈন্যদের হঠাৎ আক্রমণে তাকে চলে যেতে হয়েছিল। আর আজ সে তো আমাকে চিনতেই পারছে না, মনেই করতে পারছে না যে সে আমাকে ভালোবেসেছিল। তার দুই ঠোঁট দিয়ে আমার দুটো ঠোঁটে সে তার গভীর ভালোবাসা এঁকে দিয়েছিল। আজ তার কিছুই মনে নেই। আমি তার কাছে এখন এক অপরিচিতা নারী। সে শুধু জেনেছে আমার সঙ্গে তার বিয়ে হয়েছিল, সুতরাং নিয়ম মতে আমি তার স্ত্রী, তার সহধর্মিণী। তাই সে তার কর্তব্য করার চেষ্টা করছে আবার আমার কাছে এগিয়ে আসতে। হয়তোবা ধীর পদক্ষেপে একটু একটু করে এগিয়েও আসছে সে আমার দিকে, কিন্তু এগিয়ে আসতে আসতে হঠাৎ যেন সে কোথায় হারিয়ে যায়। আমি যখন আমার দুই বাহু প্রসারিত করে তাকে ডাকি, এসো আমার ঘরে, এসো আমার ঘরে, ঠিক তখনই যেন কোনো খরস্রোতা নদী তাকে ভাসিয়ে নিয়ে যায় অন্য কোথাও, অন্য কোনো পারে। এইভাবেই আমার দিন কেটে যাচ্ছে। মেজরের শরীরের ক্ষত এখনো সারেনি। তার পায়ে 3টে অপারেশন হয়েছে, এখনো দাঁড়াতে পারে না। এখনো হুইল চেয়ারের সহায়তায় চলাচল করতে হয়। এখনো দুবেলা নার্স এসে ড্রেসিং করে দিয়ে যায়। আজও তাকে স্পঞ্জ করানোর সময় তার প্রশস্ত বক্ষ থেকে চোখ সরাতে ভুলে যাই আমি। আজ এই পর্যন্ত।